এবার পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা হলো একাত্তর টেলিভিশনের সিওও অ্যান্ড হেড অফ নিউজ শফিক আহমেদের সাথে। তবে শফিক আহমেদের প্রশ্ন এবং প্রতিবাদের মুখে ঘা ঢাকা দেয় প্রতারক চক্রটি। ওদিকে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদী ভারত ছেড়ে পালাচ্ছেন এমন ভুয়া দাবির একাধিক ছবি তুমুল আলোচনার জন্ম দিল। শুধু তাই না, দিনের শেষ ভাগে খবর ছড়ালো যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলায় গুরুতর আহত নেতানিয়াহু। পরে দেখা গেল এটাও গুজব। চলুন দর্শক, শুরুতে আমরা প্রতিবেদনটা দেখে নিই, তারপর আলাপ যাব। বলছিলাম ঢাকা মেট্রোপলিটন ডিএমপি রাজারবাগ পুলিশ লাইন থেকে। আসলে ইমিডিয়েট ভাবে ফোন দিয়েছিলাম আপনার এই নাম্বারটা 017 আপনার এই নাম্বারটা হাইড করুন, কপি করে আমাদের ঢাকা ডিএমপির র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং আশেপাশে ভয়েস ভিডিও পাঠানো হচ্ছে। আমার কি করতে হবে ভাইয়া? আপনার যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতেছেন এই হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে হাইড করুন অপশনটাকে ডিসকানেক্ট করে দিতে হবে। স্ক্রিনে থাকা ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল আসে একাত্তর টেলিভিশনের সিওও অ্যান্ড হেড অফ নিউজের মুঠোফোনে। ফোনের ওপাশ থেকে দাবি করা হলো, আমি রাজারবাগ পুলিশ লাইনের এসপি মনিরুল বলছি। এরপরে শুরু হয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। যেন তাদের ওইখান থেকে অ্যাক্সেসটা রিমুভ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তারা যেন আর কোনোভাবে এটা ব্যবহার করতে না পারে আপনার হোয়াটসঅ্যাপটা। তবে শফিক আহমেদ বুঝে ফেলেন এবং পাল্টা প্রশ্ন করতেই হতচকিয়ে যায় প্রতারক চক্র। দ্রুত লাইন কেটে দিয়ে নাম্বার বন্ধ করে ফেলে প্রতারক চক্রটি। জি, তিনটা পোর্টালে যাওয়ার পরে দেখেন তো ওখানে উপর থেকে কাইন্ডলি দু একটা অপশন বলতে পারবেন, প্রথমে দু একটা অপশন। বেশ কিছুদিন ধরে এমন সন্দেহজনক ফোন কল অনেকের মুঠোফোনেই আসছে। ভুক্তভোগীর তালিকায় আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ প্রায় সব শ্রেণী পেশার মানুষ। আর এই ঘটনায় আবারও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এলো। একইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছ থেকে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায় এমন কোনো কল সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ নিজেই এটিকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন। এমন ব্যক্তির নিকট ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার আহ্বান জানিয়েছেন বেতার কর্তৃপক্ষ। ওদিকে হেলিকপ্টারে নরেন্দ্র মোদীর বাসভবন ছাড়ার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হয়, ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে ভারত ছাড়ছেন নরেন্দ্র মোদী। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। হেলিকপ্টারে নরেন্দ্র মোদীর বাসভবন ছাড়ার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবি তৈরি করে পোস্ট করা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গিয়ে হামলার শিকার হয়েছেন এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যায় এই ছবিটিও আসল নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল প্রতারক চক্র শুধু সাধারণ মানুষই নয়, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করেও পরিচয় গোপন করে ফোন কলের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কখনো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে, আবার কখনো ভুয়া পরিচয়ের আড়ালে বিশ্বাস অর্জনের কৌশল ব্যবহার করে চালানো হচ্ছে প্রতারণা। তাই অপরিচিত কোনো নম্বর থেকে আসা যে কোনো কলের ক্ষেত্রে সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে পরিচয় নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, একাত্তর। দেখে নিলাম প্রতিবেদনটা, এখান থেকে আলাপে যেতে চাই। আগে তো জানিয়েছে আমাদের সঙ্গে আছেন সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। কথা বলে চলুন। মোহাম্মদ সরোয়ার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং একটা শঙ্কাজনক ঘটনা দিয়েই আজকের প্রতিবেদনটা আমরা শুরু করেছি এবং এই আয়োজনের আগে আপনার সঙ্গে শেয়ার করছিলাম। মূলত এই কাজটা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, কখনো রাজনীতিবিদ, কখনো ব্যবসায়ী, কখনো গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগী হচ্ছেন। সাধারণত দেখা যায় একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপে অথবা ব্যক্তিগত মুঠোফোনে, এবং সেখানে জানানো হচ্ছে যে তারা পুলিশ বা সামরিক বাহিনী ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, এবং তারা আসলে বিভিন্ন তথ্য যাচাই করে নেওয়া একটা অজুহাত দিয়ে তথ্যগুলো সংগ্রহ করছে এবং পরবর্তীতে তারা সাফার করছেন, ভুক্তভোগী হচ্ছেন। একটু বলবেন আসলে এই জায়গা থেকে একজন মানুষ যিনি আসলে ফোনটা পাচ্ছেন তার করণীয়টি কি, আইনগত কি সহায়তা আপনাদের দিক থেকে পাওয়া যেতে পারে এবং সচেতনতার জায়গাটাই বা কেমন হওয়া উচিত? জি, ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির সম্মানিত দর্শকদের।
এই বিষয়ে আমাদের অনেক কিছু করণীয় আছে। যেমন অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বা বিশিষ্ট ব্যক্তিদের নাম্বারগুলো ক্লোন করে যারা অপরাধী তারা মানুষের সাথে প্রতারণা করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি একজন কর্মকর্তা তাকেই আবার অনেকে ব্ল্যাকমেইল করে, যেমন বলে যে আপনি একটা বিশিষ্ট বা নির্দিষ্ট গ্রুপের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, এই গ্রুপে যুক্ত থাকাটা ঠিক না আপনার, তা আপনি একটা কল রিসিভ করবেন বা একটা লিঙ্ক ওপেন করবেন, আপনাকে এই গ্রুপ থেকে আমরা রিমুভ করে দিব। এরকম হয়তো বিশ্বাস করে দেখা গেল যে ওই কলটা বা লিঙ্কটা ওপেন করলো, তখন তার হোয়াটসঅ্যাপটাকে বলা যায় যে ওই অপরাধী ডেস্কটপে বা ল্যাপটপে বা ট্যাবে নিয়ে নেয়। ওই সময় ওই সরকারি কর্মকর্তা হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করতে পারেন না। ক্ষেত্র বিশেষে ওই সরকারি কর্মকর্তাকে বলা হয় যে আপনি হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ অফ রাখেন বা আপনার ফোনটা অফ রাখেন। এইভাবে তার নাম্বারটা ইউজ করে মানুষকে প্রতারণা করে। আবার কোনো কোনো ক্ষেত্রে সরকারি নাম্বার সাথে একটা ওয়ান বা কোনো একটা নাম্বার অতিরিক্ত যোগ করে প্রতারণা করা হয়। তখন যাদের কাছে কল যায় তারা তো মনে করে যে এটা তো সরকারি নাম্বার থেকে করা। এরকম বিভিন্নভাবে সরকারি নাম্বার বা মানুষের নাম্বার ক্লোন করে প্রতারণা করছে। তবে এক্ষেত্রে যারা নাম্বার রিসিভ করবেন তাদেরকে বেশি সচেতন হতে হবে, তাদেরকে বুদ্ধিদীপ্ত উপায়ে এই জিনিসগুলা প্রতিরোধ করতে হবে। যেমন যাচাই করতে হবে যে কল করছে সে আসলেই তাকে ক্রস প্রশ্ন করে, যেমন আপনাদের ৭১ টিভির সিইও যেভাবে ক্রস প্রশ্ন করে যাচাই করেছেন এরকম করতে হবে। পাশাপাশি সমাজকেও সচেতন করতে হবে, জনগণকে সচেতন করার জন্য অনেকগুলা ওয়ে আছে। ওর মধ্যে আমাদের দেশের অধিকাংশ লোকজন এই সোশ্যাল মিডিয়া বা অ্যাপস ব্যবহারে খুব বেশি দক্ষ না। এই দক্ষতা বাড়ানোর জন্য আমরা প্রয়োজন বোধে টেক্সট বুকেও এইসব চ্যাপ্টার অ্যাড করতে পারি। আবার সরকারি নির্দিষ্ট সংস্থা তারাও প্রচার করবে কিভাবে মানুষ প্রতারিত হয়। এমনকি আপনাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া তাদেরও প্রচার করতে হবে এই অপরাধ বা প্রতারণার বিষয়গুলি। যেমন আমরা ৭১ টিভিকে ধন্যবাদ জানাই, আপনারাও ফেক নিউজ স্ক্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করছেন, প্লাস মানুষকে জ্ঞান দিচ্ছেন যাতে এই অপরাধে কেউ যুক্ত হতে না পারে। পাশাপাশি পুলিশেরও বিভিন্ন সংস্থাকে আরো জোরদার বা স্ট্রেনথেন করতে হবে। এখন সুবিধা হলো যে অনলাইন জিডি আমরা করতে পারি, এইটা অনেক জনগণ জানে না, এটাকেও ব্যাপক প্রচার করতে হবে। এই ধরনের প্রতারণার শিকার হলে অবশ্যই পুলিশ স্টেশনে অনলাইনের জিডি অথবা সরাসরি যে জিডি করতে হবে, এবং পুলিশের ডিএমপি সহ আপনার সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার, ক্ষেত্রবিশেষ র্যাব, এসবি এইসব বিষয়গুলো ইনকোয়ারি করে এবং পুলিশের সক্ষমতা এখানে যদি আপনি একটু যুক্ত করে দেন, ধরুন যিনি আসলে প্রতারিত হলেন, যিনি ভুক্তভোগী হলেন, তিনি হয়তো জিডিটা করলেন, কিন্তু তিনি কি সমাধান পাবেন? জিডিতে হয়তো তদন্ত হবে, কিন্তু যিনি অপরাধী তাকে কি ধরা যাবে? অবশ্যই ধরা যাবে। এই জিডিতে আমাদের সুনির্দিষ্ট শাখা আছে। যেমন সম্প্রতি ডিএমপিতে সাইবার সাপোর্ট সেন্টার নামে একটি ইউনিট হয়েছে। যদিও সরকারি জনবলের মঞ্জুরি নেই, তারপর ডিএমপির এক্সিস্টিং জনবল দিয়ে সাইবার সাপোর্ট সেন্টার, এই সাইবার সাপোর্ট সেন্টারে সরাসরি অনেকে অভিযোগ করতে পারেন, প্লাস ৫০ থানার জিডিগুলো সাইবার সাপোর্ট কিন্তু সেন্টারে সাইবার সাপোর্ট সেন্টারে সাধারণত দেখা যায় দুটো বিষয়টাকে সিরিয়াসলি ধরা হয়, এক হচ্ছে হয়রানি আর একটা হচ্ছে পর্নোগ্রাফি, এবং এই দুটো জায়গার ক্ষেত্রে মামলা নেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৬-এ এতটা সহজ করা নেই, এখানে অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর মামলাটা করতে হয়। আপনার মনে হয় কিনা সেখানে অধ্যাদেশগত কিছু জটিলতা থাকতে পারে? না, খুব বেশি জটিলতা নাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সংশ্লিষ্ট আইনে জনগণ বা ভুক্তভোগী মামলা করতে পারে, এক্ষেত্রে এমন সমস্যা নাই। তবে আমাদের সাইবার লিটারেসি পুলিশ এদের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনিং এর বাড়াতে হবে এবং আওতা বাড়াতে হবে। এইভাবে ওই সিআইডিতেও সাইবার পুলিশ সেন্টার আছে, এটারও পরিধি বাড়াতে হবে। বাড়ালে আমরা মনে করি যদি প্রত্যেকটা ঘটনা জিডিভুক্ত হয় অথবা মামলা হয়, ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে
ক্রিমিনালদের সহজেই ধরা যাবে। বুঝতে পারছি তবে আপনি ধরা একটা যাওয়ার মামলা বা সমাধানের কথা বলছিলেন, জটিলতা আরও আছে। আমি একটা বিরতিতে যাব, যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাকে করে রাখি। সাধারণত দেখা যায় যে সরাসরি সশরীরে পুলিশের পোশাক পরে বা র্যাবের পোশাক পরে বা সামরিক বাহিনীর পোশাক পরেই অনেকে প্রতারণা করতে যাচ্ছেন। সেখানে ফোন কলে তো আরও ইজিলি তারা করতে পারেন। আমরা আসলে যাচাইটা করব কি করে, কোন প্রশ্নগুলো করে সেই উত্তরটা পেতে পারি, অর্থাৎ তারা আসল নাকি নকল? সরোয়ার, মোহাম্মদ সরোয়ার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আমরা বিভিন্ন সময় খবর পাই যে ভুয়া পুলিশ সেজে র্যাবের পোশাক পরে নানাভাবে অপতথ্য বা সন্ত্রাসীরা তাদের প্রতারণার কাজটা করে চলে গেছে এবং ভুক্তভোগী মানুষরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন। তারপর তারা জানতে পেরেছেন যে তারা আসলে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল। সাধারণ মানুষ আসলে বুঝবে কি করে? যেখানে সশরীরেই প্রতারিত হচ্ছেন তারা, সেখানে তো ফোনে তো আরও সহজভাবে হতে পারে। কোন প্রশ্নগুলো এই মুহূর্তে করা উচিত সেক্ষেত্রে? ধন্যবাদ। সশরীরে যদি ভুয়া পুলিশ বা ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়, প্রত্যেকের কাছেই কিন্তু পুলিশ হেডকোয়ার্টার থেকে ইস্যু করা আইডি থাকবে। এই আইডি জানা যে আপনার আইডি একটু শো করেন। নর্মালি পুলিশ যারা আছে তারা এটা শো করতে বাধ্য। এর বাইরেও আপনি 999-এর হেল্প নিতে পারেন। এছাড়া পুলিশের টেলিফোনের একটি অ্যাপস আছে, এই অ্যাপস যদি আপনার ফোনে ডাউনলোড করে রাখেন, তাকে প্রশ্ন করতে পারেন যে আপনার ধরুন আজকে যে ঘটনাটা নিয়ে আপনার সাথে কথা বলছি, সেখানে একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে, এবং সেই নাম্বারটা যখন আমরা ট্রু কলারে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন পুলিশের সদস্যের নাম। তার মানে মানুষ প্রথম স্টেপে বিশ্বাস করতে শুরু করলো যে এই নাম্বারটা আসলে একজন পুলিশ সদস্যের। এরপর তিনি যখন প্রশ্ন করবেন, তিনি তখন কোন প্রশ্নটা করবেন যাতে করে বুঝতে পারেন যে আসল নাকি নকল? তার এলাকার অফিসের নাম, তার এরিয়া এবং তার জব ডেসক্রিপশন, এগুলা কি এগুলা প্রশ্ন করতে পারেন। পাশাপাশি তার নাম্বারটা আবার বলতে পারেন যে আপনি কিছুক্ষণ পরে প্রশ্ন করেন। এর মাঝখানে ওই অ্যাকচুয়াল নাম্বারে ডিরেক্ট কল দিয়ে দেখতে পারেন যে তিনি এই ব্যক্তি কিনা। কেননা হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাকচুয়াল নাম্বার, তখন অ্যাকচুয়াল নাম্বারটা হয়তো অ্যাকচুয়াল পুলিশ অফিসারের কাছে থাকবে, যদিও তার হোয়াটসঅ্যাপটা কোনোভাবে সে হয়তো ইন্টারসেপ্ট করেছে। এইভাবে এড়ানো যেতে পারে এইসব ঘটনা। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবেন। সাধারণত এই সমস্ত অপরাধ যারা করেন তারা তো সংঘবদ্ধভাবে এই কাজগুলো করেন। এখন তারা যদি দেশের বাইরে থেকে করেন, অর্থাৎ ক্রস বর্ডার করে থাকেন, সেই ক্ষেত্রে সমাধান কি হতে পারে? প্রচলিত আইন দিয়ে এটা সমাধান কি সম্ভব? এইটা একটু কিছু কমপ্লেক্স আছে দেশের বাইরে থাকলে। তবে যাদের মাধ্যমে বা ইন্টারন্যাশনাল ফেসবুক বা মেটা এইসবের মাধ্যমে কিছুটা সমাধান করা যায়, যদিও এটা লং প্রসিডিউর। তারপরও আমি মনে করি যে লম্বা প্রসিডিউর হইলেও এগুলা আইনের আওতায় এনে আমাদের ইন্টারন্যাশনাল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে এসব সমাধান করা যাবে। জি, আর একটা বিষয়টা অনেকেই জানতে চান, যেহেতু পুলিশ বাহিনীর একটা গৌরব উজ্জ্বল ঐতিহ্য আছে এবং তারা তাদের জায়গা থেকে জনগণের ঠিক পাশে অবস্থান করে, যে কোনো সংকট মুহূর্তে তারা আসলে সেই আইন শৃঙ্খলাগত সেবাটা দেয়। সেই পুলিশকে ব্যবহার করে যখন এই জাতীয় অপকর্মগুলো হয়, তখন পুলিশের পক্ষ থেকে নিজেদের সেফটি গার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ আপনারা নিজ উদ্যোগে মানুষকে সচেতন করবেন, এরকম একটা পুলিশ বাহিনীর নিজস্ব ফোর্স থাকা বা নিজস্ব ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম থাকা তো দরকার। তেমনটা আপনি প্রয়োজন বোধ করেন কিনা, তেমনটা হচ্ছে কিনা, প্রয়োজন দেখেন কিনা? জি, অবশ্যই এটা আমরা প্রয়োজন বোধ করি। ক্ষেত্র বিশেষে আমাদের যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমাদের পুলিশের বিভিন্ন সংস্থা মনিটর করে, তারাও যথাসম্ভব চেষ্টা করে যে রিয়েল ফেক নিউজ হলে রিয়েল নিউজটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে জনগণকে জানানোর জন্য। তবে এটা সবচেয়ে ভালো হয় যে এটা নিয়ে পুলিশের একটা আলাদা ইউনিট থাকা উচিত, যারা এইসব ফেক নিউজকে কমবেট করে বা ফেক নিউজ যাচাই বাছাই করে অ্যাকচুয়াল নিউজটা দিবে। অ্যাটলিস্ট আমাদের যারা সংশ্লিষ্ট পুলিশ ইউনিট, কোনো জেলা পুলিশ ইউনিট বা মেট্রো পুলিশ ইউনিট, তাদের নিজস্ব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আছে। এইসব সোশ্যাল মিডিয়ায় প্রথমেই তারা নিউজ দিয়ে রাখতে পারে যে এরকম একটা নিউজ বের হয়েছে, আমরা যাচাই করতেছি, আপনারা এইটা মানে কি বলে যাচাইয়ের পরে আপনারা রিয়েক্ট বা আপনাদের অন্য কিছু দেখাতে পারেন, ওই পর্যন্ত ওয়েট করেন ধৈর্য ধরে। এরকম বিষয়গুলা করা অবশ্যই ভালো।
সবশেষ যদি আপনি সমন্বয়ের কথাটা বলবেন, পুলিশ যেরকম সরকারি প্রতিষ্ঠান ঠিক তেমনি বিটিআরসিকেও আমরা জানি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা সামলাচ্ছে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি অনবোর্ড করা যায়, সমন্বয় থাকে, তাহলে তো সমাধানটা দ্রুত হয়। সেটা কতটা জরুরি, কতটা আছে আপনি মনে করেন? সঠিক বলেছেন, সমন্বয় তো অবশ্যই করা হচ্ছে, তবে এটাকে আরো জোরদার করতে হবে। কেননা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, এনটিএমসি, বিটিআরসি সহ সকল সংশ্লিষ্ট সংস্থা যদি আরো সমন্বয় করে এই ধরনের অপরাধকে কমবেট করতে পারে, তাহলে এই অপরাধের প্রবণতা কমবে। পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য অন্য মন্ত্রণালয়গুলোকেও ইনভলভ হতে হবে। তথ্য মন্ত্রণালয় যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্রচার বা এই ধরনের অপতথ্যে যাতে মানুষ বিভ্রান্ত না হয় করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে শিক্ষা কারিকুলামে বা তার মানে গুরুত্বপূর্ণ সমস্ত স্টেক হোল্ডার একসাথে বসে কার কি দায়িত্ব সেটা নিয়ে কাজ শুরু করে দেওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ, আপনি চমৎকার পরামর্শ নিয়ে আজকের আলাপটা শেষ করে নিশ্চয়ই সামনে করে আয়োজনে আবারও আপনাকে পাবো। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook.com/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।